এই সভার মাননীয় সভাপ্রধান এবং উপস্থিত বন্ধুগণ, এতক্ষণ মৌলানা ভাসানীর উপর অনেক আলোচনা হলো। ফারাদ মাজার, খালিকুজ্জামান এরা আলোচনা করলেন। এর মধ্যে ওরা অনেক তাত্ত্বিক আলোচনাও করলেন। আমি কিন্তু খুব সাদামাটা গল্পের মধ্যে দিয়ে মৌলানার কথা বলতে চাই এবং মৌলানার সাথে আমার ব্যক্তিগত বলা চলে বেশ ভালোই সম্পর্ক ছিল। আমি ওনার সাথে অনেক থেকেছি বলা চলে, মিটিংয়ে গেছি, সভা সমিতিতে অনেক কিছু দেখেছি, অনেক কথা আছে তার সম্বন্ধে। সব বিষয়ে যে বলা যাবে তাও নয়, বলার দরকারও নেই। তবে তার সম্পর্কে যে বিষয়টা খুব গুরুত্বের সাথে বলা দরকার, যে তিনি লাল ছিলেন কি সবুজ ছিলেন কি অন্য কিছু ছিলেন, এটার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি জনগণের লোক ছিলেন। এবং এই যে তাকে বলা হয় মজলুম জননেতা, আমি আগেও বলতাম সবসময় মজলুম মানে হচ্ছে নির্যাতিত, তাকে মজলুম জননেতা বলা হয়। আমি বললাম যে মৌলানাকে এইটা না বলে বলা উচিত তিনি মজলুম জনগণের নেতা, মজলুম কৃষকের নেতা, মজলুম শ্রমিকের নেতা। এটা বললেই কিন্তু তার সম্পর্কে বলাটা ঠিক হতো। মৌলানা সাহেব তার যে রাজনৈতিক জীবন, তার শেষের দীর্ঘদিন তিনি এই অঞ্চলে পূর্ব বাংলায় এখানে কাটিয়েছেন, কিন্তু তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন আসামে। তার বাড়িও যদি ছিল বাংলায়, কিন্তু তিনি অনেক বাঙালি তো আসামে চলে গিয়েছিলেন, সেখানে থাকতেন। মৌলানাও অল্প বয়সেই আসামে চলে গেছিলেন। তিনি আসামি রাজনীতি করতেন এবং আসামে গিয়ে রাজনীতি করতে করতে তিনি ঠিক দেশ ভাগের আগে ছিলেন ওখানে আসাম মুসলিম লীগের সভাপতি। তার আগে তিনি 30-এর দশকে 40-এর দশকে ওখানে আন্দোলন করেছিলেন কৃষকদের মধ্যে, আসামি কৃষকদের মধ্যে, বাঙালি কৃষকদের মধ্যে। এবং বিশেষত তিনি বিখ্যাত হয়েছিলেন যাকে বলে যে আসামের সেই সময়কার যে প্রধানমন্ত্রী, আগে প্রধানমন্ত্রী বলতো কারণ ভারতে কোনো প্রধানমন্ত্রী ছিল না, এখানে সব প্রাদেশিক মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী বলা হতো, পাকিস্তানে 56 সাল পর্যন্ত এবং ভারতে 51 সাল পর্যন্ত। যাই হোক, তিনি তখন সেইখানে যে প্রাদেশিক প্রধানমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ কংগ্রেসের, তিনি ওখান থেকে একটা বাঙাল খেদা আন্দোলন করেছিলেন এবং লাইন প্রথা একটা চালু করেছিলেন। যে লাইন প্রথার উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট লাইনের এদিকে ওদিকে বাঙালিদেরকে ঢুকতে না দেওয়া বা যারা ভেতরে আছে তাদেরকে তাড়িয়ে দেওয়া। এটার বিরুদ্ধে মৌলানা আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলন করে তিনি বিখ্যাত হয়েছিলেন। উনি 47 সালের পরে এখানে চলে এসেছিলেন, সঙ্গে সঙ্গে আসেননি, এসেছিলেন আরও পরে 49 সালে এখানে এসেছিলেন। এবং 49 সালে এখানে যে একটা বিখ্যাত নির্বাচন হয়েছিল টাঙ্গাইলে, শামসুল হক নির্বাচন করেছিলেন মুসলিম লীগের যে ক্যান্ডিডেট খুরম খাঁ পন্নীর বিরুদ্ধে। সেইখানে খুরম খাঁ পন্নী হেরে গেছিলেন। আর মুসলিম লীগের অবস্থা তখন এরকম ছিল যে দীর্ঘদিন তারা পরে আর নির্বাচন করেনি, সেটা করেই তারা আরও মারা পড়েছিল না করেই। যাই হোক, 49 সালে যে নির্বাচন হলো সেটা মুসলিম লীগের
আশ্চর্য ব্যাপার যে 47 সালের স্বাধীনতা পর্যন্ত মুসলিম লীগের এরকম জনপ্রিয়তা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেই জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছিলো 1.5 বছর মাথায়, 2 বছরের আগে। কেননা 49 সালে যখন নির্বাচন হলো মার্চ মাসে, সেই নির্বাচনে খুরম খাঁ পন্নীর নির্বাচনে সেখানে সমস্ত মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, অন্যান্য সব নেতা, প্রচুর টাকা পয়সা খরচা হতে লাগলো। আর যে হিসাব তখন পাওয়া গেছে যে শামসুল হকের হিসাব ছিল, খরচের হিসাব ছিল 1200 টাকা। তার কারণ ওখানে যে নির্বাচনে লোকজন যাওয়া, খরচ করা ইত্যাদি সব লোকে নিজেই করতো, সব নিজের পয়সায় যেত, নিজের পয়সায় থাকতো। এবং এমন অবস্থা তখন ছিল যে সরকারি ক্ষমতায় থাকা সত্ত্বেও অনেক সময় সেই মিটিংয়ে গিয়ে শামসুল হক সাহেব মিটিং দখল করে ফেলতো তারা, যে মাইক টাইক কেড়ে নিয়ে। সেই সময় মৌলানা ভাসানী যে শামসুল হকের পক্ষে একটা বিবৃতি দিয়েছিলেন সমর্থন করে, সেই বিবৃতিটাকে মানে শামসুল হকের বিরুদ্ধে পরে ব্যবহার করা হয়েছিল। কেন মৌলানা তখন ছিলেন জেলে, আসামে, এবং তিনি জেলের মধ্যে থেকে কিভাবে এই চিঠি দিলেন ইত্যাদি নিয়ে মামলা হয়েছিল ইত্যাদি। শামসুল হক জেতা সত্ত্বেও বিপুল ভোটে জিতেছিল, খুরম খাঁ পন্নীর টাকা বাজেয়াপ্ত হয়ে গেছিল, তো শামসুল হককে আর বসতে দেওয়া হয়নি। এই হচ্ছে মৌলানা ভাসানীর যে প্রথম এখানকার রাজনীতিতে একটা পরিচিতি। তারপর তিনি যখন 49 সালের পর 50 সালে এখানে এলেন, তখন এখানে যে মুসলিম লীগের যে নেতারা ছিল, তারা এই তথাকথিত মুসলিম লীগের মধ্যে যে বামপন্থীরা ছিল তাদেরকে কিছুতেই ঢুকতে দিল না, এবং এই ঢুকতে না দেওয়ার ফলে মুসলিম লীগেরও নিজের সর্বনাশ হলো, কেন ভালো কর্মী টর্মী আর ওর মধ্যে থাকলো না। তো যাই হোক, তখন মৌলানা ভাসানীকে সঙ্গে নিয়ে সেই মুসলিম লীগেরই যারা যে বামপন্থী ছিল, তথাকথিত বামপন্থী, তারা আওয়ামী মুসলিম লীগ গঠন করল। তখনও পর্যন্ত এই চিন্তা ছিল যে এই অঞ্চলে পাকিস্তানে অসাম্প্রদায়িক কোনো সংগঠন করে বেশি দূর এগোনো যাবে না। যাই হোক, তো মৌলানা আওয়ামী মুসলিম লীগে থাকলেন, এবং তিনি তো প্রকৃত এটা বলা চলে যে একটা প্রতিষ্ঠাতা ছিলেন। শামসুল হক ছিলেন সাধারণ সম্পাদক হলেন। তো এই আন্দোলন করতে গিয়ে, যেহেতু জনগণের সমস্যা নিয়ে আন্দোলন করছেন, এই আন্দোলন করতে গিয়ে দেখা গেল যেটা, কেন মৌলানা ভাসানী আসামে মুসলিম লীগের রাজনীতি করলেও এখানে এসে এই যে মুসলিম রাজনীতি করতে এলেন, এখানে দেখা গেল যে এইভাবে মুসলিম রাজনীতি করে এখানে এগোনো যাবে না, সেটা করছে মুসলিম লীগ। কাজে এখানে রাজনীতি করতে এসে এখানে দেখা গেল যে হিন্দু মুসলমান সব মিলে যত আছে সকলকে নিয়ে আন্দোলন করতে হবে একটা সংগঠনের মধ্যে। তাহলে এখানে একটা আস্তে আস্তে যে প্রক্রিয়াটা এখানে শুরু হলো, যেটা ভাষা আন্দোলনের মধ্যে দেখা গেল যে একটা যাকে অসাম্প্রদায়িকীকরণ রাজনীতি যেটা হলো, এবং এইটারই পরবর্তী সময়ে যেটা দেখা গেল যে এখানে কোনো সাম্প্রদায়িক রাজনীতি হবে না। কাজেই তখন এই পরে নির্বাচনের পরে এখানে অসাম্প্রদায়িক একটা রাজনীতি হলো, এবং নির্বাচনের সময়ে মৌলানা ভাসানী অল্প দিনের মধ্যেই, উনি তো এলেন 49 সালে আওয়ামী মুসলিম লীগ হলো, তারপরে কিন্তু অল্প দিনের মধ্যেই এখানে কিন্তু এসে নিজেকে উনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তখন যে 54 সালের ইলেকশন হলো, সেখানে ফজলুল হক এবং ভাসানী এই দুজনই কেন্দ্র করে, তাদেরকে কেন্দ্র করেই এই রাজনীতি হলো। তখন কিন্তু এখানে কৃষকদের মধ্যেও যে চেতনা, এই চেতনারও খুব অভাব ছিল। কৃষকদের মধ্যে যেমন মুসলিম লীগও যে আন্দোলন করেছিল ব্যাপকভাবে, যে একটা যে তাদের স্টাইলের যে আন্দোলন, সে আন্দোলন তো সেখানে তো কোনো তাদেরকে জনগণকে শিক্ষিত করার কোনো চেষ্টা ছিল না। সেখানে তাদেরকে খালি হিন্দুরা মুসলমানের জুলুম করছে ইত্যাদি, হিন্দুরা তো করছিল না, জমিদাররা করছিল। কিন্তু মুসলিম লীগ সেটা, যেহেতু হিন্দুরাই বেশি জমিদার ছিল 90%, সেই জন্য চোখের উপরে হিন্দু দেখত। তো সেরকম যে অবস্থায় ছিল, এবং লোকের চেতনা অনেক কম ছিল। যেমন মুসলিম লীগের আমরা গল্প শুনেছি যে 46 সালের নির্বাচনের সময় বক্তৃতা হচ্ছে ফরিদপুরে এক জনসভায়। বক্তৃতা হওয়ার পরে মুসলিম লীগ জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। তো সেখানে এক কৃষক জিজ্ঞেস করলো, তা তো বুঝলাম, কিন্তু মুসলিম লীগ সাহেবকে তো দেখলাম না।
কাজেই ব্যাপারটা হচ্ছে সে তো শুনছে কিন্তু বুঝতে পারছে না যে মুসলিম লীগটা কী জিনিস আসলে। তো এইরকম ছিল। এর ফজলুল হক সাহেবেরও বক্তৃতা ছিল এরকম। 54 সালের নির্বাচনের সময় পল্টন ময়দানে উনি এক গল্প বললেন, মুসলিম লীগকে অনেক গালাগালি করে তাদের কোনো মান সম্মান নাই ইত্যাদি বলেন, শোনো তোমরা একটা গল্প। ওরা আগেকার দিনে সব গল্প বলতো মিটিংয়েও, ফজলুল হক সাহেব খুব গল্প বলতেন। তো উনি বললেন যে একটা কি বলে উনি বললেন যে মুসলিম লীগের অবস্থা শোনো। তোমরা বললেন যে একটা গল্প শোনো। একটা ছেলেকে তার চাচা নিয়ে এসে এক বাড়িতে কাজ দিয়েছিল, কাজের ছেলে হিসেবে কাজ করত। সেটা কিছুদিন পরে সেই ছেলে এসে চাচাকে বলল যে চাচা আমি ওই বাড়িতে আর কাজ করব না। তো চাচা বলল কেন? বলে যে না, কাজ করা সম্ভব না, কেননা আমাকে তো প্রথম থেকেই খুব যা তা গালাগালি ইত্যাদি করে। গতকাল আমাকে জুতো পেটা করেছে, এখন আমার ভয় হচ্ছে কোন দিন না আমাকে অপমান করে। এখন এই ধরনের গল্প কিন্তু ওরা আগেকার দিনের এইসব মিটিংয়ে করতেন। তো ওরা জনগণের তখনকার যে পালস যেটা, এটা ভালো মতো বুঝতেন এবং এসব করে কিন্তু জনগণের সঙ্গে একটা রাপোর্ট তারা যেটাকে বলে একটা, সেটা তাদের হতো। পরবর্তীকালে কিন্তু এই স্টাইলের যে বক্তৃতা ছিল না, অন্যরকম ছিল। এবং মৌলানা ভাসানীরও দেখা যাবে, মৌলানা আগে যে তারও বক্তৃতার স্টাইল পরবর্তীকালে কিন্তু অনেক পরিবর্তন হয়েছিল। এখানে যে আপনারা এখানে রেখেছেন যে লাল সবুজ ইত্যাদি, মৌলানা ভাসানীর যে ব্যাপারটা এখানে যে তিনি লাল ছিলেন কি সবুজ ছিলেন, তিনি একজন কি বলে যে ধার্মিক লোক ছিলেন কি ধার্মিক ছিলেন না বা কী ছিলেন। তো এইসব প্রশ্ন কিন্তু রাজনীতির ক্ষেত্রে আসেনি। যেমন উনি একজন পীর হিসাবে পরিচিত ছিলেন এবং ওনার শিষ্যমণ্ডলী ছিল, সেখানে ওনার একটা সেটা একদম আলাদা ছিল। তার যে রাজনৈতিক যে কাজ, রাজনৈতিক জীবন যে, তার সাথে ওইটার কিন্তু কোনো সম্পর্ক ছিল না। কৃষক এলাকায় অনেক জায়গায় তার সাথে আমি গেছি, বক্তৃতা করেছেন ইত্যাদি, কিন্তু সেখানে বা শ্রমিকদের মধ্যে সেখানে উনি ধর্মের কথা বা কিচ্ছু কোনো সময় বলতেন না। সেখানে শ্রমিকের যে সমস্যা রয়েছে, নানা রকম সমস্যা তার, যেগুলো তিনি বুঝতেন ভালো করে, সে তাদের যে বোধগম্য ভাষায় তিনি কথা বলতেন। তো শ্রমিকদের ক্ষেত্রেও তাই, কোনো সময়ে দেখিনি যে ধর্মের কথা বলতো। আমরা তার সাথে যে যারা রাজনৈতিক কথা বলতাম বা আলাপ করতাম, সেইখানে কোনো সময় কিন্তু এইটা দেখিনি। তিনি তার যে ধর্ম বিষয়ক যে তার যে কথাবার্তা, চিন্তা, তার যে সংগঠন তো সেভাবে করতেন, যে একটা পীর হিসাবে ওনার মুরিদরা ছিল। এই দুয়ের মধ্যে কোনো মিল ছিল না। তিনি বাংলাদেশে এসে বিশেষ করে এইখানে আর মিটিংয়ে বা অন্য কোনো জায়গায় যে বললাম যে আওয়ামী লীগও অসাম্প্রদায়িক যে হলো, সেইখানে তার একটা ভূমিকা ছিল, হ্যাঁ, বিশেষ ভূমিকা ছিল। কমিউনিস্টদের সাথে তার সম্পর্ক আসামে ছিল না, এই সম্পর্ক হয়েছিল এখানে আসার পরে। তিনি আওয়ামী মুসলিম লীগের যখন হলেন, এখানে প্রতিষ্ঠা হলো, সভাপতি হলেন, এইখানে রাজনীতি করতে এলেন, তখনই কিন্তু তার সাথে কমিউনিস্ট পার্টির এবং কমিউনিস্টদের একটা সম্পর্ক হলো 50-এর দশকের, বলা চলে শেষ দিকে, 50-এর দশকের শেষ দিক, 54-55 এরকম, ওই নির্বাচনের সময় বিশেষ করে আর কি একটা সম্পর্ক হলো। তো সেটা একটা মৌলানার একটা ব্যাপার ছিল যে একবার আমি এখানে আপনাদের এখানে অর্থনীতির অধ্যাপক ছিলেন, আমারও শিক্ষক ছিলেন খুব অল্প বয়সে, আমরাই ওনার প্রথম ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আখলাকুর রহমানের, ডক্টর আখলাকুর রহমান। তো আমি আখলাক ভাইকে একবার বললাম যে জানেন আপনি মৌলানা কি বলেছে? বলে কী বলেছে মৌলানা? বলে সেই ইলেকশনের এটা ইলেকশনের পরে, অনেক পরে, এটা হচ্ছে 54 সালের 60-এর দশকে। তো
মৌলানা 60-এর দশকে, মানে কি 69 সালের আন্দোলনের সময় মৌলানা সাহেব চট্টগ্রামে এক মিটিংয়ে বললেন যে আমি তো এখন সব সময় সমাজতন্ত্রের কথা বলি, সমাজতন্ত্র ছাড়া জনগণের মুক্তি নাই, এসব আমি বলি। তো সমাজতন্ত্র সম্পর্কে তো আমি আগে কিছু জানতাম না। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর ছিল আখলাকুর রহমান, সেই আমাকে বলল সমাজতন্ত্রের কথা। প্রথম আমার সাথে অনেক আলাপ টালাপ করলো, সমাজতন্ত্রের কথা বলতে থাকলো। সেই থেকে আমি সমাজতন্ত্রের কথা যখন এই বিভিন্ন গ্রামে যাই, সব জায়গায় যাই, শ্রমিক এলাকায় যাই, আমি সমাজতন্ত্রের কথা বলি। তারপরে অনেক দিন পরে হঠাৎ আমার খেয়াল হলো যে আচ্ছা, আমাকে যে অধ্যাপক সে এত সমাজতন্ত্রের কথা বলতো, তাকে তো দেখি না, কোথায় গেল? তো বললেন যে তখন খোঁজ নিয়ে জানলাম সে বিশ্ব ব্যাংকে চাকরি নিয়ে ব্যাংককে বসে আছে। তো আকলাক ভাই বললেন যে কি তাই বলেছে নাকি, বুড়ো তাই বললো নাকি? আমরা হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা ওনার সম্পর্ক। 50-এর দশকে উনি এই আখলাকুর রহমানের মতো লোক যারা তখন কি বলে কমিউনিস্ট পার্টির সাথে এক হিসাবে সম্পর্কিত ছিলেন, বা কমিউনিস্ট পার্টির সরাসরি লোকজনও যাদের সাথে পরিচয় ছিল, এই মৌলানার হচ্ছে কমিউনিস্টদের সাথে সম্পর্ক। এখন এইটা দাঁড়ালো যে একটা যে 1956-57 সালে এখানে যে আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো কেন্দ্রে এবং এখানে, তখন তারা আগে বলতো যে পাক মার্কিন সামরিক চুক্তি ইত্যাদির বিরুদ্ধে বলতো, কিন্তু তারা যখন ক্ষমতা এলো তখন কিন্তু যখন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হলেন এবং এখানে আতাউর রহমান খান এখানে হলেন মুখ্যমন্ত্রী, তখন 56 সাল হয়েছে, কনস্টিটিউশন হয়েছে। এ সময় তখন তাদের অবস্থান অন্যরকম হলো এবং মৌলানা ভাসানী যে এক বিরাট সম্মেলন করেছিলেন কাকমারিতে, খুব বিখ্যাত সম্মেলন, এবং সেইখানে ভারত থেকে যে কত লোক এসেছিল তারা সব সাহিত্যিক, সেখানকার অনেক রাজনৈতিক লোক, সাহিত্যিক, শিল্পী সব এসেছিলেন, প্রচুর বিরাট সম্মেলন হয়েছিল। কিন্তু সেইখানে যেটা আসলে হলো আওয়ামী লীগের যে সব হলো, সেখানে তারা কমিউনিস্টরা শুদ্ধ মিলে মৌলানা ভাসানীকে সামনে রেখে সাম্রাজ্যবাদ বিরোধী একটা অবস্থান নিয়ে যে পাক মার্কিন চুক্তি বাতিল করতে হবে। এখন সোহরাওয়ার্দী তো ভয়ানক বিরুদ্ধে ছিলেন, কিন্তু তার তো অবস্থা খারাপ ছিল, কেন কেন্দ্রীয় অ্যাসেম্বলিতে 12 জন আওয়ামী লীগের সদস্য ছিল এবং উনি পশ্চিম পাকিস্তানিদের সাথে একবারে পুরোপুরি কম্প্রোমাইজ করে সেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেই শর্তে এখানে আতাউর রহমানকেও এখানে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তো যাই হোক, তো সেই সময় তারা তো এটার প্রবল বিরোধিতা করলো, শেখ মুজিবুর রহমান, মোশতাক, শহীদ সোহরাওয়ার্দী, এই সমস্ত তারা, এবং এদিকে থাকলেন মৌলানা আর এদিকে কমিউনিস্টরা। এখন যে কমিউনিস্টরা তো মৌলানাকে যেভাবে ব্যবহার করেছে বলা চলে আর কি, এটার মধ্যে অনেক রকম ভুল ছিল, অনেক রকম ভ্রান্তি ছিল, অনেক ক্ষতি হয়েছে তার ফলে। তার মধ্যে একটা বলা যেতে পারে ন্যাপ গঠন। এই ন্যাপ গঠন ওনারা করলেন যেহেতু তাদের সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাবটা ওখানে বাতিল হয়ে গেল, কাজী তখন তারা মনে করলেন যে আওয়ামী লীগের মধ্যে গিয়ে সাম্রাজ্যবাদ বিরোধিতা করা যাবে না, সাম্রাজ্যবাদ বিরোধিতা করার জন্যে আলাদা একটা সংগঠন দরকার। এইটা করতে গিয়ে তারা মৌলানার প্রস্তাব যখন যে হার হলো প্রস্তাবটার, সাম্রাজ্যবাদ বিরোধী পাক মার্কিন চুক্তি বাতিলের যে প্রস্তাব, এটা যখন বাতিল হলো সম্মেলনে, তখন তারা সব ঠিক করলেন যে না, তারা সব আওয়ামী লীগ থেকে বের হয়ে চলে আসবেন। এর ফল মারাত্মক হলো। আওয়ামী লীগ ছিল একটা জাতীয় রাজনৈতিক সংগঠন, বড় সংগঠন, যার মধ্যে এখানকার
নব্য যে মধ্যশ্রেণী সংগঠিত হচ্ছিল, সেইখানে তারা করলেন কি, আওয়ামী লীগের মধ্যে থেকে যখন বললেন যে আমরা যারা সাম্রাজ্যবাদ বিরোধী তারা থাকবো না, চলে আসবো, আলাদা গঠন করবো, তাহলে হলোটা কি? যা হলো সেটা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যত রকম প্রতিক্রিয়াশীলদেরকে একদম ছেড়ে দিলেন। সেইখানে তাদের মধ্যে প্রতিক্রিয়াশীলতার চর্চা ক্ষেত্রে কোনো প্রতিরোধ আর থাকলো না। এইটা একটা বড় সর্বনাশ সেখানে হলো। কেন আওয়ামী লীগের মধ্যে থেকে যদি তারা লড়াই করতেন, তাহলে আওয়ামী লীগ যে একবারে যে ধরনের চরম দক্ষিণপন্থী একটা অর্গানাইজেশনে পরিণত হলো প্রতিক্রিয়াশীল, এইটা হতে পারত না। একটা ন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে এখানকার যে নতুন যে বুর্জোয়াজি তার যে অর্গানাইজেশন, সেইভাবে এটা কিন্তু একটা যেতে পারত। কিন্তু মৌলানাকে নিয়ে তারা বেরিয়ে এসে ন্যাপ গঠন করলেন। ন্যাপ গঠন করে কমিউনিস্টদের সুবিধা হলো খুব, কেন এই সংগঠনে ন্যাপ কমিউনিস্টদের যে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো, এবং মৌলানা ভাসানীকেও তারা সেইভাবে সঙ্গে নিতে পারলেন, বা একভাবে আমি বলবো যে ব্যবহারও করতে পারলেন। এইটাতে পরবর্তীকালে খুব ক্ষতি হলো, এবং মৌলানা ভাসানীর সাথে সম্পর্কেরও অবনতি এটা ঘটেছিল পরের দিকে, যেমন 69-70 সালে এসে বেশ অবনতি ঘটল। তার কারণ এই যে সাম্রাজ্যবাদ বিরোধিতা, এইটার ভিত্তিতে এখানে এসে তারপরে এখানে মৌলানা তো এখানে হলেন কৃষক সমিতির সভাপতি, ট্রেড ইউনিয়নের সভাপতি, ন্যাপের সভাপতি, এইভাবে তিনি থাকলেন। এবং একটা মৌলানার একটা 60-এর দশকে এই দিক থেকে একটা বড় একটা প্রভাব, আপাত দৃষ্টিতে একটা প্রগতিশীল প্রভাব পড়ল। কিন্তু এর ফলে যেটা হলো যে এই প্রগতিশীলতাকে ধরে রাখার জন্যে কমিউনিস্টদেরও যা করণীয় ছিল সেইগুলো সব ক্ষেত্রে করা হলো না। এখানে দেখা গেল যে যেভাবে জাতীয় নির্যাতনকে সামনে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা হলো না। শ্রেণী সংগ্রাম ইত্যাদি কথা বলে তারা শ্রেণী সংগ্রামকে এমন জায়গায় নিয়ে এলেন যেখানে জাতীয় নির্যাতন যে হচ্ছে, জাতীয় নির্যাতনটা আর সেরকম গুরুত্বপূর্ণ থাকলো না। এমনকি সেখানে দেখা গেল যে পরে এই যে তথাকথিত চীনাপন্থী ন্যাপ যাকে বলা হতো, তারা মানে আইয়ুব খানের যে শাসন তার প্রতি অনেক নরম হলো। তো এইটা হওয়ার ফলে যেটা দেখা গেল যে কমিউনিস্ট যে আন্দোলন, এইটা কৃষক এলাকায়, শ্রমিক এলাকায় ক্ষতিগ্রস্ত হলো, এবং মৌলানার ওপরে যে তাদের যে একটা কর্তৃত্ব বা একটা প্রভাব, এইটা খুব শক্ত হাতে রাখার চেষ্টা করার ফলে যেটা হলো, মৌলানাও কিন্তু পরের দিকে দেখা গেল অসুবিধা দাঁড়ালো। যেটা আমরা দেখেছি যে মৌলানাকে মানে যেভাবে তারা ব্যবহার করলেন, তাতে জামাতে ইসলামী তখন তো চরম একটা প্রতিক্রিয়াশীল সংগঠন, কেননা আওয়ামী লীগ একদিকে, আর একদিকে জামাতে ইসলাম, দুটোই হচ্ছে খুবই প্রতিক্রিয়াশীল সংগঠন। এখন জামাতে ইসলামের মধ্যে দেখা গেল যে সেখানে মৌলানার বিরুদ্ধে ভীষণ তারা, মৌলানা যে অধার্মিক, মৌলানা যে একটা মুসলমান বিরোধী, এই প্রচার তারা কিন্তু করতে থাকলো। এবং আমার মনে আছে যে 1969 সালে মার্চ মাসের প্রথম দিকে মৌলানা এক কৃষক সভায় যাচ্ছিলেন কুমিল্লায়, সেটা ছিল কাজী জাফররা তাকে নিয়ে যাচ্ছিল, সেখানে কাজী জাফরের গ্রাম চিওড়ায় সেখানে। তো উনি আমাকে বললেন তুমি চলো আমার সাথে। তা আমি তো যেতে খুব ইচ্ছুক ছিলাম না, কিন্তু যাই হোক আমাকে উনি ধরলেন জোর করে। তারপর গেলাম, ওনার সাথে ছিলাম গাড়িতে। সেটা একটা অভিজ্ঞতা ছিল যে মৌলানা, আমরা গাড়িতে করে ওদিকে দাউদকান্দি পার হয়ে গাড়িতে যাচ্ছি, যখন দেখা গেল যে সমস্ত রাস্তার দুধারে জামাতে ইসলামীর পোস্টার, জামাতে ইসলামীর দেয়ালে লিখে রেখেছে সমস্ত মৌলানা সাহেবকে কাফের, ধর্মবিরোধী ইত্যাদি, ইসলাম বিরোধী এইসব বলে। তো এইটা
উনি যাওয়ার সময় দেখছে না মাঝে মাঝে কিছু বিক্ষোভ টিক্ষোভ করছে কিছু জামাতে ইসলামীরা, এটা উনি দেখে আমি দেখলাম একটা ভিজিবলি মানে উনি মানে যাকে বলে শেকি পাট্টা, মানে যে তাকে তিনি তো যতই তিনি সাম্রাজ্যবাদ বিরোধিতা করুন, তিনি কৃষকের কথা বলুন, বা তিনি তো একজন ধার্মিক মুসলমান ছিলেন, তো তাকে যে এইভাবে পাবলিকলি তারা একটা যে অমুসলমান কাফের ইত্যাদি বলছে, এটা দেখলাম যে উনি খুব মানে ওনার খুব খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে। তারপর যেটা করলাম দেখলাম চিওড়াতে গিয়ে মিটিংয়ে বিকেলবেলা, যেটা আগে কোনো সময় দেখিনি, চিওড়াতে গিয়ে উনি যে বক্তৃতা করলেন, এইটা একটা বলা যায় খুবই একটা ব্যতিক্রমী বক্তৃতা করলেন। ব্যতিক্রমী এই অর্থে যে উনি কৃষক সমাবেশে কোনো সময়ই ধর্মের কথা বলতেন না, কোনো সময়ই ধর্মের কথা বলতেন না। কিন্তু ওই মিটিংয়ে আমি এগুলো নিয়ে লিখেওছি, আমি এগুলো লিখেছি যে ওই মিটিংয়ে তিনি একেবারে এমনভাবে ধর্মের কথা বললেন, মনে হলো তিনি মওদুদিকে সামনে রেখে তিনি যে মওদুদির চেয়ে ভালো মুসলমান, এইটা উনি বোঝাতে চাইলেন লোকজনকে। আমার মনে হয় তার জীবনের শেষ দিকে এইটা তার যে রাজনৈতিক জীবনের একটা নির্দিষ্ট একটা যাকে বলে যে বিন্দু, নির্দিষ্ট একটা পয়েন্ট, যেখান থেকে একটা কিছুটা ধরনের এক ধরনের ডিপারচার বলা যেতে পারে, এটা হয়েছিল। এখন এর পরে যেটা দেখা গেল যে উনি ঠিক এহিয়ার যে টেক ওভার হয়েছিল আইয়ুব খান, এটা 25 তারিখে আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তার আগে 10-12 তারিখে মার্চ মাসের উনি পশ্চিম পাকিস্তান গেলেন। পশ্চিম পাকিস্তান গিয়ে সেই সময় টোবাটাক সিংয়ে পাঞ্জাবের একটা কৃষক সমাবেশ ছিল, সেখানে গেলেন। তো এখানে কাগজে রিপোর্ট দেখা গেল, সেখানে গিয়েও কিন্তু উনি ইসলামী সমাজতন্ত্রের কথা বললেন, প্রেসের কাছে উনি ইসলামী সমাজতন্ত্রের কথা বললেন। তো আমার তো খুব অবাক হলাম। আমি অবশ্য কোনো ন্যাপের কোনো লোক ছিলাম না, আমাকে উনি ন্যাপে নেওয়ার জন্যে খুব চেষ্টা করেছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে আমি একটা জায়গা ছেড়ে, একটা কাজ ছেড়ে এখানে রাজনীতি করতে এসেছি, আমি কিন্তু কোনো কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো অর্গানাইজেশন করব না, আপনার ন্যাপ করব না। যাই হোক, তবু উনি তো ছাড়তেন না, আমাকে সঙ্গে রাখতেন। এখন আমাকে উনি কৃষক ফেডারেশনে, কৃষক সমিতিতে একটা পদ দেওয়ার জন্যে বললেন। আমি তখন তো আমি পরে কৃষক এলাকাতে আমি একবারে চষে বেরিয়েছি এই দেশ বাংলাদেশ, কিন্তু তখন তো আমি কোনো কৃষকই দেখিনি। আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, আমি এখানকার কোনো গ্রামও জানি না, কিছুই না। তো আমি বললাম যে না, আমি তো সেটা পারবো না। তো এখন উনি বলছিলাম যেটা, যে ওই টোবাটাক সিংয়ে গেলেন, টোবাটাক সিং থেকে আমাকে নিতে চেয়েছিলেন, আমি যাইনি। তো তোহা গিয়েছিলেন আর কে গিয়েছিলেন সমস্ত। তো উনি ফিরে যখন এলেন, আমার মনে আছে খুব, তখন উনি সাইদুল হাসান সাহেবের বাড়িতে থাকতেন, ঢাকাতে এলেন। তো সাইদ ভাইয়ের ওখানে আমি গেলাম, ওনার যেদিন এলেন আমি গেলাম সন্ধ্যাবেলা, মনে আছে। উনি যে কামরায় থাকতেন সেখানে আমি গেলাম। আমি কিন্তু রাজনৈতিকভাবে বললাম তো তার কোনো দলে ছিলাম না, কিছু, আই ওয়াজ নোবডি। কিন্তু আমি ওখানে গিয়ে ওনার ঘরে গেলাম, দেখলাম উনি রয়েছেন ওখানে। তখন ওনাকে আমি কথায় কথায় বললাম যে আপনি যে এই পশ্চিম পাকিস্তানে গিয়ে এখানে ইসলামী সমাজতন্ত্রের কথা এত বললেন, তো ইসলামী সমাজতন্ত্রের কথা তো ন্যাপেও নাই, কৃষক সমিতিতেও নাই, তা আপনি কিভাবে এই কথাগুলো বললেন? এটা বলাতে কিন্তু উনি খুব রেগে গেলেন আমার উপরে। আমাকে উনি বললেন যে ন্যাপের আর কৃষক সমিতির এতে যদি ইসলামী সমাজতন্ত্রের কথা না থাকে, তারা আমাকে বের করে দেখ।
তা আমি তো দেখলাম তারপরে তো আর কোনো কথা বলা যায় না। কথাটা আমি এই জন্য বলছি যে একজন লোকের যে পরিবর্তন কিভাবে কিছুটা চিন্তার মধ্যে এলো, সেখানে ওই যে বললাম যে কমিউনিস্টরা তাকে অতিরিক্ত চাপ দিয়ে এমন অনেক কথা, এমন অনেক যখন করলো, জামাত ইসলামী আক্রমণ করলো, তার একটা ধার্মিক লোক হিসাবে কিন্তু তার একটা রিয়াকশান হলো। এটা স্বাভাবিক ছিল বলবো আর কি। কিন্তু স্বাভাবিক থাকলেও ওইভাবে উনি যদি ইসলামী সমাজতন্ত্রের কথা বলেন তাহলে তো আর কিভাবে চলা যায় এখানে, এটা যেটা উনি আগে কোনো দিন করেননি। এই নিয়ে কিন্তু পরে কমিউনিস্ট পার্টির লোকদের সাথেও এখানে তার যে একটা সম্পর্কের অবনতি এখানে ঘটল। এবং এইটা 49 সালে যখন হয়ে গেল কি বলে, তারপরে যখন দেখা গেল যে 70 সালে এসে ইয়াহিয়া খান এখানে আবার রাজনীতি চালু করলো, তখন হলো যে আমাদের পার্টির থেকে গণশক্তি বলে একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বের করার কথা হলো। 70 সালে এই পত্রিকা ফেব্রুয়ারি মাসে বের হলো, এটার আমি সম্পাদক ছিলাম। এখন এই পত্রিকা যখন বের হবে তার আগে সেইখানে একটা প্রথম একটা তার একটি যাকে কি বলে প্রতিষ্ঠা একটা অনুষ্ঠান কিছু একটা ধরো আমাদের অফিসে হলো, গণশক্তির অফিসে। তো সেখানে আমাদের সেক্রেটারি ছিলেন সুখেন্দু দস্তিদার। উনি বললেন যে মৌলানা সাহেবকে নিয়ে এটা ইনঅগুরেট করানোর জন্য। তা আমি ওদেরকে বললাম যে দেখুন, এটা করবেন না, কেননা কদিন পরেই তো কাগজে মৌলানার অনেক সমালোচনা করতে হবে, কাজে এখন তাকে নিয়ে ইনঅগুরেট করাবেন না। ওনারা তখন বলে যে না না, কাগজটা নতুন বেরোচ্ছে, মৌলানার নাম এখানে থাকলে কাগজটার মানে গণশক্তি যে একটা বেরোচ্ছে পত্রিকা, এটার ভালো হবে আর কি। তো মৌলানা সাহেবের যে বলবো কি মানে যে ছিল মানে যাকে বলে মানে জীবনে অনেক অভিজ্ঞতাও ছিল এবং একটা উনি অনেক কিছুই বুঝতেন, কাণ্ডজ্ঞান ছিল। কাণ্ডজ্ঞান তো ছিলই, কাণ্ডজ্ঞান এদের যদি না থাকতো তাহলে তো এই জায়গায় ওনারা ঠিক যেতে পারলেন না। কমিউনিস্টদের একটা অসুবিধা হচ্ছে কাণ্ডজ্ঞান নাই, কমিউনিস্ট মানে বুঝতে হবে কোনো কাণ্ডজ্ঞান নাই। আচ্ছা, কিন্তু এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। যে বড় বড় যে লোক যারা শেখ মুজিব বলেন, কোথায় যাবে উনি কতটুকু সামান্য পুঁজি নিয়ে এত উপরে উঠেছিলেন কিভাবে? তার একটা দিক ছিল যে একটা কাণ্ডজ্ঞান ছিল, ফজলুল হক সাহেবের একটা কাণ্ডজ্ঞান ছিল, যেভাবে উনি যে বক্তৃতা করতেন পালস বুঝতেন লোকের আর কি। এখন কমিউনিস্টদের ব্যাপার হচ্ছে যে কোনো জনগণের পালস বলে কিছু আছে এটাই বোধহয় মনে করতো না তারা। আমার মনে আছে একবার আমি যখন পরে কৃষক ফেডারেশনের কাজ করতাম খুলনার বটিয়াঘাটা অঞ্চলে, আমি গেলাম যখন ওই জায়গায়, আমি বটিয়াঘাটার থানাটা আমি একদম চষে বেরিয়েছিলাম, বটিয়াঘাটা ডুমুরিয়া এসব। তা আমাকে একজন বলল যে এখানে গিয়েছিলেন একজন, আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনতে পারবেন, একজন কমিউনিস্ট নেতা ওখানে চীনাপন্থী, উনি গিয়েছিলেন ওখানে, যে তারপরে বক্তৃতা করলেন। তারা বললো যে এখানে উনি তো এসে এখানে কি বললেন, মানে উনি বক্তৃতা করেছিলেন যে মার্কিন সাম্রাজ্যবাদ কৃষকের সামনে, মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে অনেক উনি কথা বললেন। তো এখন সে কৃষক বলল যে উনি তো অনেক কিছু বললেন, কিন্তু সবুর খান যে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, বেশি তো ভটিয়াঘাটাতে হিন্দু নমশূদ্র এলাকা, তা আমাদের যে তারা সব দণ্ডকারণ্যে গিয়েছিল অনেকে ইত্যাদি। তো এখানে বলে যে সবুর খান যে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিল, এই নিয়ে তো কিছু বললেন না। হ্যাঁ, এখন এই হচ্ছে কমিউনিস্টদের ব্যাপার, যে কার সামনে কি কথা বলছো, কি ভাষায় বলতে হবে, এটা তো কি ভাষায় বলতে হবে এটাই তো একটা মুশকিল কথা, কি বিষয়ে বলতে হবে এই দুটোই গুরুত্বপূর্ণ কথা। এইটা শেখ মুজিব বলেন, ভাসানী বলেন, এই ফজলুল হক বলেন, এরা কিন্তু খুব ভালো বুঝত। তাহলে এখানে এই যে অবস্থা যেটা দাঁড়ালো, মৌলানা ভাসানী সেখানে যেটা বলছিলাম যে উদ্বোধনী সেই অনুষ্ঠানে উনি বসে আছেন, উনি তার আগে ওনার সাথে কিন্তু আমার তো এইসব কথাবার্তা হয়েছে, আমার উপরে তখন উনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। তো যদিও আমি ওনাকে খুবই শ্রদ্ধা করতাম, উনিও আমাকে খুব স্নেহ করতেন, খুবই স্নেহ করতেন।
উনি এরকম লোক ছিলেন না যে একজনের সাথে কিছু একটা গণ্ডগোল হলো বলে মানে এই করবেন, সেরকম লোক না। তো মৌলানা সেখানে সামনে বসে আছেন, আমরা এখানে বসে আছি সামনে। মৌলানা বলছেন যে দেখো, ওনার আবার স্ট্যাটিস্টিক্স ছিল সঙ্গে সঙ্গে, অনেক রকম স্ট্যাটিস্টিক্স দিতেন, কিন্তু সেসব স্ট্যাটিস্টিক্সের কোনো ভিত্তি থাকতো না আর কি, মানে মানে ঠিক মানে তথ্যের উপরে ভিত্তি কেন, অনেক বলতেন এ অমুক হয়েছে তমুক হয়েছে আর কি। তো উনি বললেন আমি জীবনে 53টা না 54টা না 43টা কী বলেছিলেন একটা সংখ্যা বললেন, এই কাগজ বের করেছিলাম, কিন্তু কোনো কাগজটাই আমার হাতের মধ্যে থাকেনি কিছু। উনি তো বেশ বুঝতে পারছিলেন যে ওনাকে দিয়ে ইনগোরেট করানো হয়েছে, কিন্তু ওনার সমালোচনা এটাতে হবে। উনি তো ইত্তেফাকও প্রতিষ্ঠা করেছিলেন, ইত্তেফাক থেকে তো তাকে মানিক মিয়া বের করে দিয়ে প্রতিষ্ঠাতা মানিক মিয়া লেখেন। তো যাই হোক, তো তারপরে সাইদুল হাসান সাহেব যার বাড়িতে উনি ছিলেন, সাইদ ভাই বললেন যে মৌলানা ওইখান থেকে, সাইদ ভাই আবার এটা ছিলেন যে ফর্মাল এডিটর এবং পাবলিশার, ডিক্লারেশনের জন্য ওনার নামে নেওয়া হয়েছিল, আর আসল কাজ আমি সম্পাদক ছিলাম, ভারপ্রাপ্ত সম্পাদক আমি। বললেন মৌলানা সাইদ ভাইয়ের ওখানে ঘুরে গিয়ে বললেন যে ইনগুরেট তো করে এলাম, উদ্বোধন, এই পত্রিকায় 4র্থ সংখ্যা থেকে আমার বিরুদ্ধে লেখাও। তা আসলে 4র্থ সংখ্যা না, দেখা গেল যে 8 না 9 সংখ্যাতে লেখা হলো এই মৌলানার এই রাজনীতির ট্রেন্ডটার ব্যাপারে। তো যাই হোক, কথাটা বললাম এজন্যে যে মৌলানা ভাসানীর যে আসামে যে রাজনীতি করতেন, সেইখান থেকে সে পূর্ব বাংলায় যে রাজনীতি করলেন, পরে এইখানে যে 60-এর দশকে যে আন্দোলন করলেন, সেখানে দেখা যাবে যে তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন হলো, মানে অনেক ধরনের পরিবর্তন। উনাকে দেখেছি যেমন 69 সালে যখন হচ্ছে গোল টেবিল বৈঠক টৈঠক হচ্ছে, সে সময় মৌলানা ভাসানী যে আন্দোলন করতেন, তখন তাকে বলতো জ্বালাও পোড়াও আন্দোলন। কেন মৌলানা বলতেন যে সব ভেঙে ফেলো, এই করে ফেলো, ইত্যাদি করো, মার দাও, এই সমস্ত। তো রাউন্ড টেবিল কনফারেন্সে মৌলানাকে নেয়ার পক্ষপাতী কিন্তু কেউ ছিল না, আওয়ামী লীগও ছিল না, পশ্চিম পাকিস্তানের অনেক ইয়েও ছিল না, কি বলে, দলও ছিল না। এবং নসরুল্লাহ ছিলেন পিডিপির যে তিনি কনভেনার বা কিছু ছিলেন, নওয়াবজাদা নসরুল্লাহ পাঞ্জাবের, উনি তো মৌলানার বিরুদ্ধে সোজাই বলেছিলেন যে মৌলানাকে নেওয়া যাবে না। পরে যখন দেখা গেল যে অবস্থা খারাপ, এখানে শেখ মুজিবকে কাউন্টার করা দরকার ইত্যাদি, তারা পশ্চিমারা যখন মনে করলো, তখন দেখলো যে মৌলানাকে তাদের দরকার। এইখানে তখন তারা এলো, নওয়াবজাদা নসরুল্লাহ ঢাকাতে এসে, তারপরে আমি তো এসবের সাথে কোনো সম্পর্ক নাই আমার, আমি তো ছিলামই না এসবের মধ্যে, আর আমি কেই বা ছিলাম, আই ওয়াজ নোবডি। তো এমন সময় একদিন দেখি আমার বাড়িতে ওখানে কামাল হোসেন ফোন করছে। কামাল হোসেন তখন আওয়ামী লীগে ছিল না, কামাল হোসেন তখন এই নসরুল্লাহর পার্টিতে ছিল, এর আগে নওয়াবজাদা নসরুল্লাহর পার্টিতে ছিল। তো কামাল হোসেন ফোন করলেন যে এরকম যে নওয়াবজাদা নসরুল্লাহ এসছেন, উনি মৌলানার সাথে একটু দেখা করতে চান, তো আপনি একটু ব্যবস্থা করেন মৌলানার সাথে। আমি কি ব্যবস্থা করবো, আমি তো কেউই না, আমি তো কিছুই না, আমি তো মৌলানার কোনো দলেরও লোক না, কিছুই না। তো বললেন না, আপনি ব্যবস্থা করেন, আপনি সাইদুল হাসান সাহেবের বাড়িতে একবার ওকে নিয়ে যেতে চাই। তো কামাল তখন আবার নতুন রাজনীতি করতে ঢুকেছে, বিশেষ কিছু জানত না। তো যাই হোক, তা আমি বললাম যে না, আমি তো কিছু বলতে না। বললে যে আপনি এক কাজ করেন, আপনি সাইদুল হাসান সাহেবকে একটু দেখেন, যোগাযোগ করেন যে নসরুল্লাহ একটু দেখা করতে চায় হাসানের সাথে। তা আমি বললাম ঠিক আছে, কিছুক্ষণ পরে ফোন করেন। তা আমি তখন সাইদুল হাসান সাহেবকে ফোন করলাম, সাইদ ভাইকে বললাম যে দেখেন এরকম নসরুল্লাহ আসছে এখানে, নওয়াবজাদা নসরুল্লাহ, তো কামাল ফোন করেছিল আমাকে, নিয়ে আসতে চাই মৌলানার কাছে একবার। তা আপনি মৌলানাকে একটু জিজ্ঞেস করেন যে উনি নসরুল্লাহর সাথে দেখা করবেন কিনা। নসরুল্লাহ তো ওনার সম্বন্ধে কিছু বেশ মন্তব্য করেছে, তো উনি দেখা করবেন কিনা জিজ্ঞেস করেন। তো সাইদ ভাই বললেন যে তুমি টেলিফোন ধরে থাকো, আমি দেখি।
তবে কিছুক্ষণ পরে এসে উনি বললেন আমাকে যে আমি কি বলে ঠিক আছে মৌলানা দেখা করবেন, কাল সকাল 7টার সময় আসতে হবে। সেটা ছিল মনে হয়, আমার মনে হচ্ছে শীতকাল ছিল সেটা। এই কথাবার্তা যখন হচ্ছে তখন যে বোধ হয় জানুয়ারি ফেব্রুয়ারি এরকম কিছু হবে এটা। তা আমি তখন বললাম 7টার সময়, বলে সকাল 7টার সময় আসছে। তা আমি বললাম তাহলে ঠিক আছে দেখি কামাল। কিছুক্ষণ পর কামাল হোসেন আবার ফোন করলেন। আমি বললাম যে এই সাইদ ভাই বলেছেন যে মৌলানা দেখা করবে এখন 7টার সময়। তা আমাকে আবার কামাল হোসেন বলেন যে আপনি আসেন। আমি বললাম আমি কেন যাবো, আমি তো অ্যাপয়েন্টমেন্টটা করে দিলাম, আমি তো যাবো না। কামাল হোসেন আবার তখন ভয় পায়, ওখানে সাইদ ভাইয়ের ওখানে তো কাউকে চেনে টেনে না, মৌলানা কেউ চেনে না। আমাকে বলছে যে না আপনি শুদ্ধ আসেন। যে যাক আমি শুদ্ধ আসেন বলাতে আমিও গেলাম তখন 7টার সময়। তো ওই মৌলানা তার ঘরে ছিলেন, সেইখানে নাসরুল্লাহ, খাজা নাসরুল্লাহকে, এই নওয়াবজাদা নাসরুল্লাহকে নিয়ে এলেন। সেইখানে ঘরের মধ্যে নওয়াবজাদা নাসরুল্লাহ, কামাল এই নিয়ে আমাকে বললো থাকতে, আমি থাকলাম। তারপরে মৌলানা সেখানে আমি দেখলাম যে খাজা নওয়াবজাদা নসরুল্লাহ তখন তাকে বলছে এখানে যাওয়ার কথা। মৌলানা তো তখন স্লোগান দিচ্ছেন যে এরকম গোল টেবিল না রাজপথ, 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 এই নিয়ে তো একবারে হুলস্থুল। সেই অবস্থায় তো মৌলানার পক্ষে গোল টেবিলে যাওয়া একেবারেই অসম্ভব। আর তারা আগে ওকে নিতে চায়নি, এখন তো বুঝতে পারলেন উনি যে বিপদে পড়ে ওকে ডাকছে। তো ওদেরকে বিপদ থেকে উদ্ধার করার কোনো দায়িত্ব তো ওনার ছিল না। কাজেই উনি নসরুল্লাহকে বলছেন যে এরকম যে না আমি যাব না। নসরুল্লাহও নানা রকম বলছে। আর মৌলানা তাকে এমনভাবে, নসরুল্লাহর মতো একটা লোক এমনভাবে নসরুল্লাহকে উনি, আর উনি যে এত ভালো কথ্য উর্দু জানতেন এটা কিন্তু ওর আগে আমি জানতাম না। মানে উর্দু সাহিত্যের সাথে ওনার তেমন পরিচয় ছিল না, কিন্তু দেখলাম কথ্য উর্দু একবার খুব ভালো কথ্য উর্দু বলতে পারেন। তো নসরুল্লাহকে উনি, নসরুল্লাহ যাই বলছে উনি একটা জবাব দিচ্ছেন খুব। আর নসরুল্লাহ লাল ফেস টুপি পরতো, লাল পেছনে ঝুঁটিওয়ালা ফেস টুপি খুলছে রাখছে, আবার ফেস টুপি পরছে বলো। এই অবস্থা, সাংঘাতিক অবস্থা নসরুল্লাহ। তারপরে মৌলানা শেষ পর্যন্ত বলছে যে দেখেন আপনি এক কাজ করেন, আপনারা সব অক্সফোর্ড কেমব্রিজ করার লোক, আপনারা এক কাজ করেন, ওপর থেকে কাজ করেন, আর আমি তো গরিবের জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমি নিচে থেকে কাজ করি। তাহলে আপনারা ওপর থেকে কাজ করুন, আমি নিচে থেকে কাজ করি, তাহলে এটাতেই সুবিধা হবে সবচেয়ে। তাহলে নিচের কাজ ফাঁক গেলে, ওপরের কাজ ফাঁক গেলে অসুবিধা হবে। এই যে আপনারা আপনাদের রাস্তায় চলুন আর আমরা আমাদের রাস্তায় চলি, এই বলে নসরুল্লাহকে তো উনি বিদায় করলেন। এখন এই যেটা হচ্ছে যে পরে যেটা দেখা গেল যে মৌলানা যে তিনি কমিউনিস্টদের সাথে থাকলেন না সেটা আলাদা কথা, কিন্তু ওই কোনো রকম অন্য ধরনের যে ব্যাপার যেটা এইটা ওনার ছিল না।